হিসাব বিজ্ঞান বইয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করতে পারি তোমরা সহজে এই অধ্যায়টা অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, আমার এখানে কিছু মৌলিক বিষয় লেখা আছে। হ্যাঁ, তোমরা আশা করি এই মৌলিক বিষয়ের সাথে সবাই পরিচিত। আমরা যারা নবম দশম শ্রেণীতে হিসাব বিজ্ঞান প্রথমে শুরু করি, আমাদের প্রত্যেকটা টিচার হিসাব বিজ্ঞানের এই পাঁচটা মৌলিক বিষয়ের উপর প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু ধারণা দিয়ে থাকে। ঠিক আছে, তো আমি ওই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করতে চাইতেছি না। আমরা সরাসরি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের যে বৈশিষ্ট্য, আমরা ওইটা জানবো। দেখো, এখানে লেখা হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয় এবং হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা সবাই জানি যে সম্পদ দুই প্রকার, একটা হচ্ছে চলতি সম্পদ এবং হচ্ছে স্থায়ী সম্পদ। আর দায়ও দুই প্রকার, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে স্থায়ী দায়। তো আমাদের আজকের মূল যে ফোকাস, যে অধ্যায়ের আলোচনা বেসিক, সেটা হচ্ছে আয় এবং ব্যয়। সেটা কি? আয়ও দুই প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি, আর একটা হচ্ছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় অথবা প্রাপ্তি। এরপর হচ্ছে ব্যয়। ব্যয়ও ঠিক একইভাবে দুই প্রকার, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের এই অধ্যায়ের মূল ফোকাসটা থাকতে হচ্ছে ব্যয়ের উপর এবং হচ্ছে আয়ের উপর, যে কোনগুলা মূলধন জাতীয় আয়, কোনগুলা মুনাফা জাতীয় আয়, কোনগুলা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা ব্যয়, কোনগুলা মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। তো আমরা যদি এই অধ্যায়ের বেসিক কনসেপ্টটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমি আশা করতে পারি যে তোমরা সহজেই এই অধ্যায়টা সমাধান করতে পারবে। তাহলে আমাকে এই অধ্যায় যদি সমাধান করতে হয়, আমাকে প্রথমে বুঝতে হবে যে মূলধন জাতীয় লেনদেন কি, মুনাফা জাতীয় লেনদেন কি। আমি যদি মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য জানি, আমি যদি মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য জানি, আমি আশা করতে পারি তোমরা এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। তো তাহলে চলো আমরা মূলধন জাতীয় লেনদেন কিভাবে চিনবো, এটার বৈশিষ্ট্য কি, আমরা এটা দেখবো। ঠিক আছে, দেখো, এখানে বলছে ব্যবসায়ে যে সকল লেনদেন সুবিধা, অর্থাৎ ব্যবসায় যে সকল লেনদেন হবে তার সুবিধা যদি দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদী বলতে কি বোঝায়? যেটা হচ্ছে 1 বছরেরও বেশি সুবিধা ভোগ করা যাবে, এবং হচ্ছে টাকার অঙ্ক বড় এবং অনিয়মিত ঘটবে। অনিয়মিত বলতে কি? যেটা হচ্ছে বছরে বারবার ঘটে না। হ্যাঁ, তাকে মূলত বলা হয় মূলধন জাতীয় লেনদেন। তাহলে মূলধন জাতীয় লেনদেন কি? মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যেখান থেকে সুবিধা দীর্ঘমেয়াদী হবে, বছরে বারবার ঘটবে না, অর্থাৎ অনিয়মিত হবে, টাকার অঙ্ক বড়, সেটাই হচ্ছে কি মূলধন জাতীয় লেনদেন। এরপর হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে মুনাফা জাতীয় লেনদেনটা কি? দেখো, বলছে যে সকল লেনদেনের সুবিধা স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী মানে যেটা 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, যে সকল লেনদেনের সুবিধা স্বল্প মেয়াদী, নিয়মিত বা বারবার সংঘটিত হয়। নিয়মিত বলতে মাসে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, বছরে একাধিকবার ঘটতে পারে, টাকার অঙ্ক ছোট, সেইগুলা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা আশা করি মূলধন জাতীয় লেনদেন এবং হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি আমরা সবাই বুঝে গেছি। তো আমরা যদি এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে সমাধান করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই মূলধন জাতীয় লেনদেন এবং হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা রাখতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যদি মূলধন জাতীয় লেনদেন এবং হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের ধারণা না থাকে, তাহলে আমরা একটা লেনদেন দেখলে দেখাই মাত্র আমরা বলতে পারবো না এটা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন নাকি মূলধন জাতীয় লেনদেন। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো আমি আশা করি তোমরা সবাই মূলধন জাতীয় লেনদেন এবং হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য এবং ধারণা পেয়ে গেছো। তো আমরা নবম দশম শ্রেণীর যে টেক্সট বুক আছে, ওই টেক্সট বুকের আলোকে আমরা অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা এই অধ্যায়ের অঙ্ক সমাধান করার আগে আমাদেরকে আরো কিছু বিষয়ে ধারণা থাকতে হবে। চলো তাহলে আমরা এগুলা শুরু করি। এই অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাকে আরো কয়েকটা বিষয়ের উপর ধারণা থাকতে হবে। সেটা কি? চলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাপ্তি, 2 নাম্বার হচ্ছে আয়, 3 নাম্বার হচ্ছে প্রদান, 4 নাম্বার হচ্ছে ব্যয়। দেখো,
তোমাকে বলতে পারে যে মুনাফা জাতীয় প্রাপ্তি কত, মূলধন জাতীয় প্রাপ্তি কত, মুনাফা জাতীয় আয় কত, মূলধন জাতীয় আয় কত। ঠিক আছে, এখন আমরা সহজে শিখবো যে কিভাবে প্রাপ্তি নির্ণয় করা যায়, কিভাবে আয় নির্ণয় করা যায়। প্রাপ্তি এবং আয়ের মধ্যে পার্থক্য কি, আমরা এই জিনিসটা বুঝবো। দেখো আমি একটা লেনদেন দেখি তোমাকে সহজ করে বুঝে দিচ্ছি। হচ্ছে দেখো, কমিশন প্রাপ্তি 10,000 টাকা, এটা বললো। ঠিক আছে, ব্র্যাকেটে বললো হচ্ছে 3,000 টাকা বিগত বছরের জন্য, বিগত বছরে। দেখো এখন আমরা শিখবো হচ্ছে প্রাপ্তি আর আয়ের মধ্যে পার্থক্য। ঠিক আছে, মানে প্রাপ্তি বললে আমরা কোন টাকাটা নিব, কোন টাকাটা বাদ দিব, আর আয় বললে আমরা কোন টাকাটা নিব, কোন টাকাটা বাদ দিব। আমি যদি খুব সহজ করে বুঝাতে চাই, প্রাপ্তি মানে হচ্ছে তুমি যা পাইছো, তোমার কাছে টাকা যা আসছে সেটাই হচ্ছে প্রাপ্তি। হইতে পারে সেটা বিগত বছরের, হইতে পারে সেটা পরবর্তী বছরের। যখনই প্রাপ্তি বলবে তুমি তখন কোনো ক্লাসিফিকেশন করার দরকার নাই যে আমি গত বছরের জন্য কত পাইছি, এই বছরের জন্য কত পাইছি। এটা প্রাপ্তি মানে হচ্ছে তুমি যা পাইছো সব হচ্ছে তোমার প্রাপ্তি, সেখান থেকে কোনো কিছু যোগ বা বিয়োগ করার কিছুই নেই। তাহলে আমরা যখন প্রাপ্তি নির্ণয় করতে বলবে, সেটা হতে পারে মুনাফা জাতীয় প্রাপ্তি, হইতে পারে মূলধন জাতীয় প্রাপ্তি, সবার জন্য একই নিয়ম। যখনই প্রাপ্তি নির্ণয় করতে বলবে তখন আমরা এই প্রাপ্তির ঘরে আমরা 10,000 টাকা বসাই দিই। ঠিক আছে, যে আমি যা পাইছি সেটাই প্রাপ্তি। দেখো এই লাইনে কিন্তু সুন্দর করে বলা ছিল যে কমিশন প্রাপ্তি 10,000 টাকা, 3,000 টাকা বিগত বছরের। তা আমি বলছিলাম যে প্রাপ্তি বললে আমরা কোনো যোগ বিয়োগ করবো না, যা পাইছি যত টাকা মোট টাকাটা আমরা বসাই দিব। কথা কি বুঝে গেছে? আচ্ছা, এবার হচ্ছে আয়। এই যে আয় এবং হচ্ছে প্রাপ্তির মাঝখানে শুধুমাত্র পার্থক্য এতটুকু যে আয় বলতে তোমাকে এই বছরের জন্য কতটুকু দেওয়া হচ্ছে। হইতে পারে বিগত বছর থাকতে পারে, হইতে পারে অগ্রিমও থাকতে পারে, কিন্তু তোমাকে এই বছরের জন্য কতটুকু দেওয়া হয়েছে। আমরা যে সালের অঙ্ক করব ওই সালের জন্য যতটুকু দেওয়া হয়েছে ওইটাই হচ্ছে আয়। ঠিক আছে, যেমন ধরো আমাদের দেখো, আমরা যখন আয় নির্ণয় করবো তখন আমরা প্রথম কলামে এভাবে লিখবো যে 10,000 টাকা আমরা কমিশন পাইছি, তার থেকে বাদ দিব হচ্ছে 3,000 টাকা বিগত বছরে। তাহলে আমাদের এই বছরের জন্য দেওয়া হয়েছিল কিন্তু 7,000 টাকা। আমরা যখন আয় নির্ণয় করব মুনাফা জাতীয় আয়, তখন আমরা এইভাবে লিখবো যে কমিশন প্রাপ্তি প্রথম কলামে 10,000, তার থেকে 3,000 টাকা বাদ দিব। তাহলে আমার প্রকৃতপক্ষে এই বছরের আয় হচ্ছে 7,000 টাকা। কথা কি ক্লিয়ার? তাহলে কি বললাম, প্রাপ্তি বললে শুধু যা পাইছি মোট টাকাটা আমরা লিখে দিব, কোনো যোগ বিয়োগ হবে না। আর আয় বললে ওইখান থেকে বিগত বছরে যা টাকা থাকবে অথবা অগ্রিম যদি কোনো টাকা থাকে সব বাদ দিয়ে এই বছরের জন্য যতটুকু দেওয়া হয়েছে ওইটাই হচ্ছে প্রকৃতপক্ষে আয়। আশা করি প্রাপ্তি এবং আয়ের মধ্যে পার্থক্যটা আমরা সবাই বুঝে গেছি। চলো এবার হচ্ছে আমরা প্রদান এবং হচ্ছে ব্যয় শিখবো। তো তোমরা যারা অলরেডি প্রাপ্তি এবং হচ্ছে আয়ের পার্থক্যটা বুঝে গেছো, তাদের কাছে প্রদান এবং ব্যয়ের জিনিসটা খুব সহজ হয়ে যাবে। কিভাবে? শুধুমাত্র তার বিপরীত। এই যে প্রদানের বিপরীত, সরি প্রাপ্তির বিপরীত প্রদান। প্রদান বলতে আমি যত টাকা দিয়েছি অর্থাৎ আমার থেকে যত টাকা চলে গেছে সেটাই মূলত প্রদান। হইতে পারে আমি বিগত বছর টাকা দিছি, হইতে পারে অগ্রিম টাকা দিছি, আমি এখানে কোনো যোগ বিয়োগ করবো না। আমার কাছে মোট টাকা যা থাকবে আমরা সরাসরি প্রদানের করে এটা পাঠাই দিই। কথা কি ক্লিয়ার? আর ব্যয় হচ্ছে কি, শুধুমাত্র এই বছরের জন্য কত টাকা আমাকে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই বছরের জন্য কত টাকা দেওয়া হয়েছে। চলো আমরা একটা লেনদেনের মাধ্যমে দেখি। সেটা হচ্ছে ধরো বিমা সালামি, হ্যাঁ এটা একটা ব্যয়। বিমা সালামি হচ্ছে ধরো হচ্ছে 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। ব্র্যাকেটে বলতে পারে পরবর্তী বছরের জন্য 2,000 টাকা প্রদান করা হয়েছে। ঠিক আছে না, এভাবে বলতে পারে। দেখো আমরা যখন বিমা সালামি এই 8,000 টাকা যখন প্রদান করব, আমরা কিন্তু সরাসরি আউটারে এই 8,000 টাকাই লিখবো যখন মুনাফা জাতীয় ব্যয় করতে, সরি প্রদান করতে বলবো। দেখো এখানে কিন্তু একটা কাজ ছিল, 8,000 টাকার মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরের জন্য আমি কিন্তু এখানে বাদ দিই নাই। কি জন্য বাদ দিই নাই? আমি তো বলেই দিলাম যে প্রদান বললে আমরা কখনো যোগ বিয়োগ করবো না, আমার মোট টাকাটাই কত টাকা চলে গেছে সেটা আমরা বসাই দিই। কথা কি ক্লিয়ার? আমরা যখন ব্যয় করব তখন কিন্তু এইখানে একটু কাজ হবে। প্রথম কলাম আমরা লিখবো যে হচ্ছে 8,000 টাকা মাইনাস পরবর্তী, ওটা লিখবো আমরা অগ্রিম। কি লিখবো? অগ্রিম লিখবো, 2,000 টাকা বাদ দিব। তাহলে আমরা আউটারে হচ্ছে 6,000। আশা করি তোমরা এই পার্থক্যটা বুঝে গেছো যে প্রদান কি, ব্যয় কি, প্রাপ্তি কি, আয় কি। কথা বুঝে গেছে?
তাহলে চলো আমরা আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যে টেক্সট বুক আছে এই টেক্সট বুকের অঙ্কটা সমাধান করি, তাহলে আমরা এই জিনিসগুলো আরো সহজে বুঝতে পারবো। চলো আমরা অঙ্কগুলো একটু সমাধান করি। অঙ্ক করাচ্ছি সেটা হচ্ছে বিগত বছরে। তো এই বছরের বইয়ের প্রশ্নের সাথে অত কখন মিল নাও থাকতে পারে, তবে উদ্দীপক কিন্তু মিল আছে। আমি প্রশ্নটা ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিব, প্রশ্নটা তোমরা মিলিয়ে নিই। আচ্ছা, তাহলে চলো আমরা বোর্ড বইয়ের অঙ্কটা সমাধান করি। তো আমি এখন যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে বোর্ড বইয়ের 1 নম্বর অঙ্ক। তোমাদের যদি প্রশ্নটা বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা কিন্তু এই প্রশ্নটা সরাসরি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অঙ্ক যেটা আছে সেটার সাথে মিলাই অঙ্কটা বুঝে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা এই বইয়ের অঙ্কটা একটু সমাধান করি। আমাদের ক নাম্বারে চাইছে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। ক নাম্বার আমাদের কি করতে বলছে, সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। আচ্ছা, তো আমি অঙ্ক করানোর সাথে সাথে তোমাদেরকে এই অধ্যায়ের বেসিক কথাবার্তাকে আবার আরেকবার বলে দিব। তোমরা যারা বুঝো নাই তারা আবার বুঝে নিবে। ঠিক আছে, দেখো বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে আমি বলছিলাম মূলধন জাতীয় লেনদেন কিভাবে চিনবো, সেটা হচ্ছে টাকার অঙ্ক বড় হবে, বারবার ঘটবে না, বছরে একবার ঘটবে, এবং হচ্ছে দীর্ঘদিন সুবিধা পাওয়া যাবে, সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এখন আমাকে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আমাকে হচ্ছে প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে হবে। কিসের পরিমাণ? প্রাপ্তির পরিমাণ। তাহলে আমি প্রাপ্তি বলতে কি বলছিলাম, যে আমি যা পাবো, হোক এটা সেটা বিগত বছর, হোক সেটা অগ্রিম বছরের জন্য, আমি যা পাবো সেটা হচ্ছে কি প্রাপ্তি। তাহলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি কি কি একটু দেখি। দেখো, এই যে মূলধন বিনিয়োগ, তাহলে মূলধন বিনিয়োগ এটাও একটা মূলজাতীয় প্রাপ্তি। কি জন্য এটা মূলজাতীয় প্রাপ্তি? কারণ হচ্ছে এটা ব্যবসাতে টাকা আসে। হ্যাঁ, আর আমরা প্রত্যেকদিন কিন্তু ব্যবসাতে বিনিয়োগ করি না, আমরা বছরে একবার। ঠিক আছে, এটা বারবার ঘটে না, তাই এটা বৈশিষ্ট্যের সাথে বুঝতে হচ্ছে আমরা কি, সেটা হচ্ছে মূলজাতীয় প্রাপ্তি। তাহলে আমরা লিখবো হচ্ছে মূলধন বিনিয়োগ কত টাকা, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। আচ্ছা, এরপর দেখো হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। এখন যন্ত্রপাতি ক্রয় সেটা হচ্ছে তোমার মূলধন জাতীয় লেনদেন, ঠিক আছে, তবে ক্রয় করার কারণে তোমার থেকে টাকা চলে যায়, তাহলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তিতে আসবে না। তারপর দেখো হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। আচ্ছা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ করার কারণে তোমার কাছ থেকে টাকা আসে, তাহলে এটা অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন কিন্তু ঋণ নিই না। ঠিক আছে, আর এই লেনদেনটা কিন্তু সবসময় সংগঠিত হয় না, তাই এটা হচ্ছে যে কি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা লিখবো সেটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ কত টাকা, সেটা হচ্ছে 3 লক্ষ টাকা। আচ্ছা, তা আমরা দেখি আর আছে কিনা। কর্মচারী বেতন প্রদান, পণ্য ক্রয়, বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ বিল প্রদান, যন্ত্রপাতির অবশ্যই, বিনিয়োগ হতে মুনাফা, ভাড়া প্রদান, কমিশন, পণ্য বিক্রয়, মালিক হতে পণ্য উত্তোলন। তাহলে আমাদের 1 নম্বর বইয়ের অঙ্কে যেটা আছে সেখানে এই দুটা লেনদেন ব্যতীত আর কোনো লেনদেন নাই, সেটা হচ্ছে মূল্যজাতীয় প্রাপ্তি অথবা আয়। ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বার উত্তর এখানেই শেষ। কত টাকা? আমাদের হচ্ছে 8 লক্ষ টাকা। তার মানে আমরা যেটুকু বলতে পারি আমাদের ক নাম্বার উত্তর কত, সেটা হচ্ছে 8 লক্ষ টাকা। তো আশা করি তোমরা সবাই ক নাম্বার উত্তরটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন হচ্ছে ক নাম্বারের অঙ্কটা সমাধান করব, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়। মুনাফা জাতীয় আয় ও ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটা একটু মুছে দিই। আচ্ছা, তাহলে কি বলছে, খ নাম্বার আমার চাইছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়। তাহলে আমরা শুরুতে আগে মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরিমাণগুলো বাইর করি। তাহলে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। আচ্ছা, দেখো আমরা মুনাফা জাতীয় লেনদেন বলতে কি বুঝছি, যেটা বছরে বারবার ঘটবে, টাকার অঙ্ক ছোট, এবং
সেটা হচ্ছে আহ 1 বছরের মধ্যে তার সুবিধাটা চলে যাবে, অর্থাৎ সেটা আর ঘটবে না। সরি, আমি যদি আবার বলি, সেটা হচ্ছে কি, মুনাফা লেনদেন বলতে যেটা বছরে বারবার ঘটে, টাকার অঙ্ক ছোট এবং দীর্ঘদিন সুবিধা ভোগ করা যাবে না, সেটাই হচ্ছে মুনাফা জাতীয় আয় অথবা মুনাফা জাতীয় লেনদেনই বলতে পারো। যাই হোক, দেখো, সেটা হচ্ছে আমরা যদি শুরু থেকে যাই, ধরো পণ্য ক্রয়, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় না, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কর্মচারীর বেতন প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অবশ্যই, বিনিয়োগ হতে মুনাফা মুনাফা প্রাপ্তি। হ্যাঁ, তার মানে আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে কোনটা আসবে? সেটা হচ্ছে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। আমরা লিখবো বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। বিনিয়োগ বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি কত টাকা? বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, তাহলে আমরা লিখবো হচ্ছে কমিশন কমিশন প্রাপ্তি। দেখো, কমিশন প্রাপ্তিতে একটা কাজ আছে, সেটা হচ্ছে যার মধ্যে 60,000 টাকা বিগত বছরে। তাহলে আমি বলছি এখানে নিয়ে করতে বলছে আয়, আর এখানে দেওয়া আছে যার মধ্যে 60,000 টাকা হচ্ছে বিগত বছরে। তো আমি আয় এবং প্রাপ্তির মধ্যে এই ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে প্রাপ্তি বললে আমরা কি কাজ করব আর আয় বললে কি কাজ করব। আর যেহেতু আয়ের কথা বলছে, তাহলে আমাদের এই বছরে যত টাকা, আমরা শুধু এই অঙ্কে ততটুকুই নিব। দেখো, আমরা লিখবো প্রথমে কমিশন প্রাপ্তি কত টাকা আছে, এখানে 50,000 টাকা, এখানে লিখবো 50,000 টাকা। তো যেহেতু বিগত বছরে ছিল, তার মানে এটা ছিল বিগত বছর, এটা বাদ দিব। বিগত বছরে এটা বাদ দিব, সেটা হচ্ছে কত টাকা? 4,000 টাকা। 4,000 টাকা, এটা বাদ দেওয়ার পরে আমাদের এই বছরের আয় আয় হচ্ছে কত টাকা? 46,000 টাকা। ঠিক আছে, এরপর আছে কি, আরেকটা হচ্ছে পণ্য বিক্রয়। তো যেহেতু আমরা প্রতিনিয়ত পণ্য বিক্রি করি, প্রতিদিন হতে পারে, প্রতি সপ্তাহে হতে পারে, মাসে হতে পারে, তার মানে এটা মুনাফা জাতীয় আয়। এবং তার পাশে যেহেতু কিছু বলা নাই, আমরা সরাসরি এটা দ্বিতীয় আমি লিখে দিব, সেটা হচ্ছে পণ্য বিক্রয় কত টাকা? 20 লক্ষ টাকা। আমাদের এই অঙ্কে আর কোনো মুনাফা জাতীয় আয় নাই, তাহলে আমরা যোগ করে দিব 20,56,000 টাকা। সরি, 60,000 টাকা। 20,56,000। তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় লেনদেন শেষ। এবার হচ্ছে কি চাইছে আমাদের? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা বাইর করবো মুনাফা জাতীয় ব্যয়গুলো। তাহলে মুনাফা জাতীয় ব্যয়, তাহলে মুনাফা জাতীয় ব্যয় কি? আমাদের মুনাফা জাতীয় লেনদেন বুঝি, যেটা বছরে বারবার ঘটে আর আমার কাছ থেকে টাকা চলে যায়, এবং সেটা হচ্ছে শুধুমাত্র এই বছরে হবে, সেটাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। দেখো, আমরা একবার শুরুতে যদি যাই, সেটা হচ্ছে পণ্য ক্রয়। আমাদেরকে প্রতিদিনই কেনা লাগে, প্রতি সপ্তাহে কেনা লাগে, টাকার অঙ্ক ছোট হইতে পারে, তার মানে এটা মুনাফা জাতীয় ব্যয়। আর ব্যয় হচ্ছে, ধর আমার কাছ থেকে যেটাই টাকা চলে যাবে সেটা হচ্ছে ব্যয়। এখন যদি টাকার অঙ্ক বড় হয় এবং বারবার না ঘটে, সেটা মূল্য জাতীয়। আর যদি রেগুলার ঘটে, সেটা হচ্ছে মূল্য জাতীয়। তাহলে এখানে আসবে কি, শুরুতে পণ্য ক্রয়, আমরা লিখতে পারি হচ্ছে পণ্য ক্রয় কত টাকা? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। ঠিক আছে, এরপর দেখো কর্মচারীর বেতন প্রদান। তো তোমার কাছে যদি কেউ কাজ করে, তুমি তো তাকে বেতন দিবা না, প্রত্যেক মাসে তো বেতন দেওয়া লাগে, তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে কর্মচারীর বেতন প্রদান, বেতন প্রদান কত টাকা? সেটা হচ্ছে 3,80,000 টাকা। আচ্ছা, এরপর দেখো বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান। তো সবসময় খরচ হয়, সেটা মুনাফা জাতীয় লেনদেন। তাহলে বিদ্যুৎ বিল, আমি সংক্ষেপে একটু লিখেছি, বিদ্যুৎ বিল কত টাকা? সেটা হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এরপর দেখো যন্ত্রপাতির অবস্থা। তো যন্ত্রপাতির অবস্থাটা কি? সেটা হচ্ছে মেশিন জাতীয় জিনিস, হতে পারে ফ্রিজ, হতে পারে ফ্যান, হতে পারে হচ্ছে মোটর গাড়ি। এই যে আমরা এগুলো ব্যবহার করতেছি, আমাদের ব্যবহারের কারণে প্রত্যেক মাসে বা প্রত্যেকটা বছর আমাদের এই মেশিন জাতীয় জিনিসগুলোর কিন্তু দাম কমে যাচ্ছে। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে অবশ্যই, এটা নিয়ে আমি আসলে ব্যাখ্যা করবো না আপাতত। তাহলে আমরা লিখতে পারি যন্ত্রপাতির অবস্থা। যন্ত্রপাতির অবশ্যই কত টাকা আছে? সেটা হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, এরপর দেখা হচ্ছে ভাড়া প্রদান। ভাড়া প্রদানে কিন্তু একটা সমন্বয় আছে, তাহলে আমরা এটা প্রথম কলামে লিখবো, সেটা হচ্ছে ভাড়া প্রদান। দেখো, ভাড়া প্রদান কিন্তু টোটালি টাকা দিচ্ছে আমার 40,000 টাকা, তাহলে আমার 40,000 টাকা লিখবো। এখন কথা হচ্ছে, এখানে বলছে যার মধ্যে 3,000 টাকা পরবর্তী বছরের জন্য।
তাহলে আমাকে কি করতে বলছে? ব্যয়। ব্যয় মানে হচ্ছে শুধু এই বছরের জন্য আমি যত টাকা ব্যয় করছি, কত টাকা খরচ করছি সেটাই ব্যয়। যেহেতু ভাড়ার মধ্যে কিছু টাকা পরবর্তী বছরের জন্য দিছে, সেটা আমরা এই ব্যয়ের মধ্যে দেখাবো না, আমরা শুধু এই বছরের টাকাটা নিব। তাহলে আমাদের ভাড়া হচ্ছে 40,000 টাকা, আমরা বিগত অগ্রিমটা বাদ দিব, মাইনাস অগ্রিম, কারণ এটা পরবর্তী বছরের জন্য দিছে, আমাদের এই বছর ব্যয়টা দেখাইতে পারবো না। সেটা হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, তাহলে এই বছরের জন্য হচ্ছে আমার 36,000 টাকা। এরপর হচ্ছে আপাতত আমাদের 1 নম্বর অঙ্কে আর কোনো মুনাফা জাতীয় ব্যয় নেই, আমরা এটা যোগ করে দিই। সেটা হচ্ছে 10 লক্ষ টাকা, 3,80,000, 12,000, 15,000, 36,000। তাহলে আমার 14,43,000 হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। কথা কি বোঝা গেছে? আশা করি আমরা এই দুইটা অংশ বুঝেছি। একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। এবার হচ্ছে আহ মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান। আমরা যে আয় এবং হচ্ছে প্রাপ্তি এবং হচ্ছে ব্যয় এবং হচ্ছে প্রদান, এই দুইটার পার্থক্য বোঝার জন্য আমরা এই টাকাগুলো একটু এইদিকে নোট করে রাখি, ঠিক আছে? আমরা আহ তাহলে আয় হচ্ছে আমাদের আয় হচ্ছে কত টাকা? 20,60,000 টাকা। এবং ব্যয় হয়েছিল কত টাকা? 14,43,000 টাকা। তাহলে এখন যদি আমি প্রদান এবং হচ্ছে প্রাপ্তি এই দুটো দুটো জিনিস আলাদা করে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের মধ্যে আয় এবং প্রদান বা প্রাপ্তি এগুলো নিয়ে কনফিউশন থাকবে না। চলো তো আমরা পরবর্তী অঙ্কটাকে সমাধান করি। সেটা হচ্ছে, আচ্ছা এখানে তো আমাকে আসলে বুঝতে হচ্ছে না, সেটা হচ্ছে আমাকে নাম্বারের পরবর্তী অংশ হচ্ছে মূলত প্রাপ্তি। তাহলে যখনই প্রাপ্তি বলবে তাহলে আমি এখানে প্রাপ্তি লিখি, যেহেতু একই কাজ। হ্যাঁ, এখন এই যে প্রাপ্তি বলছে না, প্রাপ্তি বলতে আমি কি বুঝেছিলাম? আমি যা পাইছি সেটা হচ্ছে বিগত বছর হোক বা পরবর্তী বছরের জন্য হোক, আমি সব নিব, কোনো কিছু বাদ দিব না, সেটাই প্রাপ্তি। দেখো, এখানে আয়ের মধ্যে যেটা বিগত বছর ছিল সেটা আমরা বাদ দিছিলাম। এখন যখনই প্রাপ্তি বলবো সেটা বাদ দিব না, সেটা বাদ দিব না। 4,000 টাকা সরাসরি আমরা 50,000 টাকা পাঠাই দিব। দেখো তো বিষয়টা কত সহজ না? আর একটা লেনদেনে কিন্তু পরিবর্তন করা লাগতেছে না, ঠিক আছে? শুধুমাত্র পরবর্তী বছরের জন্য বা বিগত বছরের জন্য যেটা ছিল সেটা বাদ দিছিলাম, সেটা হয়েছিল আয়। আর কোনো কিছু বাদ দিচ্ছি না, সেটা হয়ে গেছে কি প্রাপ্তি। এর থেকে আর সহজ করে কেউ বুঝতে পারবে বলো? তাহলে এখানে টাকা একটু পরিবর্তন হবে। তাহলে কত হবে? 20,64,000 টাকা। 20,64,000 টাকা, ঠিক আছে? তাহলে আশা করি মুনাফা জাতীয় প্রাপ্তি কি খুব সহজে আমরা শিখে গেছি না? আচ্ছা, এবার হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ওই যে বললাম, প্রদান আর হচ্ছে ব্যয় দুটাই কিন্তু কাছাকাছি, শুধু পার্থক্য কোন জায়গায়? ব্যয় বললে আমরা এই বছরটা নিব, প্রদান বললে আমরা হচ্ছে সব নিব, মানে কোনটা বাদ দিব না। কথা কি বুঝে গেছে? তাহলে চলো আমরা দেখি। দেখো, আমরা শুধু এইখানে এই ভাড়ার টাকার মধ্যে একটু কাজ করছি, এটা বিগত পরবর্তী বছর ছিল সেটা বাদ দিছি। এখন যেহেতু আমাদের বলছে কি প্রদান, মানে যা চলে গেছে কোনো কিছু বাদ দিব না, সেটা হচ্ছে কি প্রদান। তাহলে এইটা টাকাটা বাদ দিব, এটা মুছে দিব, এটা হবে না। যেহেতু প্রদান বলছে, সরাসরি 40,000 টাকা হবে, 40,000 টাকা হবে। তাহলে ওইখানে কত টাকা হবে টোটাল? 10,00,000, 3,80,000, 12,000, 15,000, 40,000। তাহলে আমার কত হচ্ছে? 14,47,000 টাকা। বলতো সহজ না বিষয়টা? প্রাপ্তি, আয়, প্রদান, ব্যয়, সহজ না? কিন্তু পার্থক্য বুঝতে হবে ভাই, কোনটা বাদ দিব কোনটা বাদ দিব না, কোনটার মধ্যে আসলে সবগুলা নিয়ে নিব। এটাই হচ্ছে প্রাপ্তি আর প্রদানের খেলা। কথা কি বোঝা গেছে? আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না।